এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে, আমি ইশরাক হোসেন আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম, নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি, নাকি শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি? তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্য তিনি প্রেয়ার দেন, কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই। এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান, গিয়ে মামলাটিকে দীর্ঘদিন স্টে করে রাখেন। আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই, কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নিয়ন্ত্রণে। পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি, যুক্তি, তর্ক, যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সবকটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি। এবং এই রায় পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, সেটা আমরা দেই নাই ভাই। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। এরপরের যে বিষয়টিতে আমি আসতে চাই, এই মামলার রায়ের তারিখ 27শে মার্চ 2025। 27শে মার্চ 2025-এ এই মামলার রায়টি আমরা পাই। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ 27শে এপ্রিল 2025। 27শে এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার, সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে। এইখানে আরেকটা ধোঁয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে, যেটি নির্বাচন কমিশনের দরকার নেই, তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে। এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি 5 দিন যাবত তার টেবিলে পড়েছিল, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই। দ্বিতীয়ত, এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে, না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে। কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে, জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা, এই ধরনের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে, এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়। পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে, সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি, সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কিনা। অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইনজীবী প্যানেল রয়েছে, তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে, সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে। অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা, সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। তো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে
একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না, তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয়। আর আরেকটি যে কথা বলতে চাই, যে সেই ব্যাপারেও নির্বাচন কমিশনও পাল্টা উত্তর দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কোন কোন গ্রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে। সেটি পাওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে। এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না, কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে, কেউ বলছে সলিসিটর অফিসে দিয়েছে। নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে। এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি এনসিপি একটি তারা বিবৃতি দেয়, সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয়, এমনকি যে বিচারক তার ব্যাপারেও বিষোদ্গার করা হয়, যেটি কিনা অত্যন্ত দুঃখজনক। সেটা আমরা আওয়ামী লীগ আমলে দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করতো। বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত, পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা বলতো, যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে। আমরা পরবর্তীতে আপনাদেরকে সবকিছু প্রোভাইড করে দিব। তো আমার প্রশ্ন হচ্ছে যে এনসিপি যদি গণ অভ্যুত্থান পরবর্তী সরকার বা গণ অভ্যুত্থানের ফসলের সরকার হয়ে থাকে, আমি ইশরাক হোসেন, আমি কি শেখ হাসিনার পক্ষের কেউ ছিলাম, নাকি শেখ হাসিনার বিপক্ষে আন্দোলনটাও কম করেছি, নাকি শেখ হাসিনার মধু খেয়ে আমি রাজনীতি করেছি, সেটার জবাব জনগণ জানে কিভাবে দিতে হয়, এই সরকারকে প্রয়োজন সম্মত দিয়ে দিবে। তো আমার বিপক্ষে কেন? তার কারণ হচ্ছে জাস্ট বিকজ আমি বিএনপির প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী, এবং তারা চাচ্ছে যে তাদের নিজস্ব দলীয় ব্যক্তিদেরকে প্রশাসক হিসেবে বসাবে এবং আগামী নির্বাচনের সময় একটা ফায়দা লুটবে। এবং বর্তমানে যে অর্থনৈতিক লুটপাট চলছে নগর ভবন কেন্দ্রিক এবং বিভিন্ন ঠিকাদারি, বিভিন্ন বিল, সবকিছুতে সেগুলা চলমান রাখার জন্য তারা এখন আমাকে বাধা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে।